বিএনপি জামায়াত এনসিপি সহ 12 দলের সঙ্গে ইসির বৈঠক আজ বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে পোস্টাল ভোট, বললেন সিইসি। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রতিবাদে ফের সোচ্চার চট্টলাবাসী। দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ার শঙ্কা। অব্যবস্থাপনা আর অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে মৃত্যু ফাঁদ বরিশাল কুয়াকাটা মহাসড়ক, দ্রুতই সংকট নিরসনের আশ্বাস প্রশাসনের। এবং দীর্ঘ 22 বছর পর বাংলাদেশের ভারত বধ এশিয়ান কাপ বাছাইয়ে 1-0 গোলের জয়, হামজা জামালদের 2 কোটি টাকার পুরস্কার ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে ডাচ উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইসের সঙ্গে সাক্ষাতে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগে নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, এবার নির্বাচনে রেকর্ড সংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দিবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় আজ নির্বাচন ভবনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 12 দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবে ইসি। প্রথম সেশনে কমিশনের সঙ্গে জামায়াত ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন ও এনডিএম এর সংলাপে বসার কথা রয়েছে। আর দুপুর 2টার পর সংলাপে বসতে যাচ্ছে বিএনপি সহ আরও 6টি দল। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, পোস্টাল ভোট বিডি অ্যাপ বৈশ্বিক গণতন্ত্রের দুয়ার উন্মুক্ত করবে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনে এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের সেতু বন্ধন তৈরি করবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। পাশাপাশি প্রায় 12,77,00,000 ভোটারের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। এমআর আসাদের রিপোর্টে বিস্তারিত। প্রবাসীদের ভোট গ্রহণের জন্য বিশেষ অ্যাপ এনেছে নির্বাচন কমিশন। এই অ্যাপের মাধ্যমে বিদেশে বসেই ভোট দিতে পারবেন প্রবাসীরা। মঙ্গলবার এই অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে বৈশ্বিক গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলো। ভোট গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি। অন্যদিকে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে। এদিন বিকেলে এক ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। জানান, 2টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। রাজনৈতিক দলের গেজেট প্রকাশিত কবে হবে? আমি বলেছি গেজেট প্রকাশিত হয়েছে। তার মানে কি, যখন যে তথ্যটা বা তত্ত্বটা আমার কাছে নিশ্চিত, সেটাই আমি বলার পক্ষপাতী। গণভোটের বিষয়ে এখনো কোনো নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি বলেও জানান ইসি সচিব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলেও জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, আনসার বাহিনীর জন্য সাশ্রয়ী দামে 17,000 শটগান কেনা হচ্ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থ ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে নজরদারি বাড়াতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ক্যামেরার সংখ্যা কিছুটা কমেছে, যা দেয়া হবে স্পর্শকাতর জায়গাগুলোতে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবে। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা
যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনা এবং চাহিদা থাকায় 1 লাখ ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা পাসপোর্ট প্রায় 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইস্যু করবো, কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। প্রায় 17,000 ওদের শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। অলরেডি এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট হওয়ায় নতুন কোনো শর্ত দেয়নি IMF। আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালকে দেয়া রায় কার্যকর প্রসঙ্গে এই কথা জানান তিনি। প্রসিকিউশন বলছে, পলাতক 2 আসামি চাইলে 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করে আপিল করতে পারবেন। মেজবাহ রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আসামিরা পলাতক থাকায় রায় কার্যকরের প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাইব্যুনালের সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী MH তামিম জানান, আগে থেকেই পলাতক হাসিনা কামালের বিপক্ষে ইন্টারপোলে পরোয়ানা জারি করা আছে। এখন রায় কার্যকর করতে সংস্থাটির সহযোগিতা নেওয়া হবে। যে 2জন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। পলাতক 2 আসামি চাইলে 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করে আপিল কিংবা রায়কে চ্যালেঞ্জ করতে পারবেন বলেও জানান তিনি। ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না, ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ। এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন, সাক্ষীর জবানবন্দি সার্টিফাইড কপি চাইতে পারবেন, বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী 30 দিনের মধ্যে অ্যাপিলের ডিভিশনে, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলের অবস্থায় জামিন চাইতে পারবেন। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 15 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রতিবাদে ফের সোচ্চার চট্টলাবাসী। তারা বলছেন, এই নিয়ে পতিত সরকারের সময় শুরু হওয়া PPP প্রক্রিয়া নতুন করে গতি পেয়েছে। এই বন্দর বিদেশিদের দিলে ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে। চট্টগ্রাম থেকে আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দরের প্রাণকেন্দ্রে এনসিটিতে প্রতিদিন ওঠানামা করে হাজারো কন্টেইনার। সুপার স্ট্রাকচার, আধুনিক গ্যান্ট্রি ক্রেন ও দক্ষ মানব সম্পদ সব মিলিয়ে এটি আন্তর্জাতিক মানের জাহাজঘাট। বছরের পর বছর সক্ষমতার চেয়েও বেশি কন্টেইনার সামাল দিয়ে আসছে টার্মিনালটি। বর্তমান বাস্তবতায় টার্মিনাল সম্প্রসারণযোগ্য না হয় এতে নতুন বিনিয়োগের সুযোগ নেই। তারপরও কেন এটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া হচ্ছে, এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। বন্দর যদি বিদেশিদের হাতে ন্যস্ত করা হয় তাহলে তারা কতটুকু সেখানে শেয়ার করছে সেটা দেখতে হবে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা। বিদেশিদের আমার তৈরিকৃত বন্দর দেই, সেখান থেকে তারা লাভ করে আবার বিদেশে আমাদের থেকে টাকা নিয়ে যাবে, তারা লস করে তো কেন ব্যবসা করবে না? এটাতে আমার কী লাভ আমি এখনো বুঝি না। বিগত আওয়ামী লীগ আমলে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে পিপিপির প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ বন্দর শ্রমিক, রাজনৈতিক দল, সিএনএফ এজেন্ট সহ সবার। শ্রমিকদের মজুরি
এনসিটি ইস্যুতে শক্ত অবস্থানে স্থানীয় রাজনৈতিক দলগুলো। তাদের বক্তব্য, এ বন্দরের সঙ্গে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। এককভাবে পোর্টের মতো একটা সেনসিটিভ এস্টাবলিশমেন্ট বাইরের হাতে দিয়ে দেওয়াটা আমার মনে হয় না এটা কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা খুব নিরাপদ হবে। বন্দর এমন একটা সেনসিটিভ বিষয়, এটার বিষয়টা তো কথা বলার অধিকার আছে, এটা দেওয়া না দেওয়া এত সহজ না, এটাকে অনেক চিন্তা করতে হবে আমাদেরকে। বিদেশিরা না দিয়ে আমাদের দেশের যারা আছে তারা বন্দরের কর্তৃত্ব, বন্দরের পাওয়ার এবং বন্দরকে আমাদের এখানে ক্ষমতায়ন করেই এই টার্মিনালটি আমাদের দেশের সাথে আমরা পরিচালনা করতে চাই। আধুনিকায়নের নামে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার অবস্থান থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। অব্যবস্থাপনা ও অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন ভুক্তভোগীরা। সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন। এম এ শাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বরিশাল শহর থেকে শুরু করে বাকেরগঞ্জ হয়ে কুয়াকাটা পর্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। বিআরটি এর তথ্য মতে গত 3 মাসে এই আঞ্চলিক মহাসড়কে মোট 38টি দুর্ঘটনা ঘটেছে। এতে 24 জন নিহত এবং 2 শতাধিক আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, অবৈধ স্থাপনা ও ট্রাফিক অব্যবস্থাপনার ফলে ঘটছে এসব দুর্ঘটনা। অনেক সময় দেখা গেছে গাড়ি বাড়ি মারিয়া ফালায় দেয়, অনেক লোকে পড়ে যায় গিয়া। সিএনজি অটো মাহিন্দ্র এই জন্য সমস্যাটা বেশি হইতেছে। আরেকদিক হলো রাস্তাটা আমাদের ছোট, সড়কটি প্রশস্ত না এবং পাশে যে সামান্য মাটির ফুটপাত থাকে সেটিও নেই। অটো কিনে মহাসড়ক ওঠে, মহাসড়ক উঠলে এরা কিভাবে কি করতে হবে, ডাইনে গেলে ইন্ডিকেটর দিতে হবে, বামে গেলে ইন্ডিকেটর দিতে হবে, বা থামলে ইন্ডিকেটর দিতে হবে, এগুলো তারা বোঝে না। এখন এই অঞ্চলে মানুষের প্রাণের দাবি যে এই রাস্তাটি অতি শীঘ্রই যাতে প্রশস্তকরণ করা হোক। মহাসড়কের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন বিআরটিএ পরিচালক। হাইওয়েতে যাতে থ্রিলা চলাচল না করে, সাথে সাথে আমরা কিন্তু ড্রাইভারদের প্রশিক্ষণও দিচ্ছি যাতে তারা রেকলেস বিন গাড়ি না চালায়, আর ফিটনেস বিন গাড়ি যাতে রাস্তায় না নামায়, তারা যাতে ঘুম ভাব নিয়ে গাড়ি না চালায়। এই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা দুর্ঘটনা করে। নিয়মিত ট্রাফিক তদারকি সত্ত্বেও যানবাহনের চাপ বেশি হয় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে জানালেন পুলিশ সুপার। জেলা ট্রাফিকের যদি আপনি দেখেন যে জরিমানা আদায়, এটা কিন্তু অনেক বেশি, রেটটা কিন্তু অনেক বেশি। এবং বরিশালের হাইওয়েতে কিন্তু আপনি 3 হুইলার আপনি কিন্তু যেভাবে বলতেছেন ওইভাবে নাই। নির্বাহী প্রকৌশলী বলছেন, ইতোমধ্যে নতুন প্রকল্পের মাধ্যমে রাস্তা প্রশস্তকরণ ও সংস্কারের প্রক্রিয়া চলছে। ঢাকা বরিশাল কুয়াকাটা জাতীয় মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের জন্য ইতোমধ্যে আমাদের একটি প্রকল্প চলমান রয়েছে, যেটা ভূমি অধিগ্রহণ প্রকল্প। প্রশস্ততা কম বিধায় বিভিন্ন সময় যানজট সহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো সে ব্যাপারে এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ইতিমধ্যে বেশ কিছু অংশ আমরা রিপেয়ার করেও ফেলেছি। সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের মাধ্যমে হয়রানি থেকে মুক্তির প্রত্যাশায় বরিশালবাসী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। সাগর থেকে মৎস্য আহরণ শেষে ফেরার সময় টেকনাফের একটি ট্রলার সহ 6 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার সেন্ট মার্টিনের পূর্ব দিকের বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে। টেকনাফ পৌরসভার কাউখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি জানান, বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের কাছাকাছি থেকে একটি ট্রলার সহ 6 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। রাজধানীর পল্লবীতে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্বজনরা। এই ঘটনা উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গেল সোমবার রাজধানীর মিরপুরে একটি দোকানে ঢুকে কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত একটি দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে কয়েক সেকেন্ডে বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন কিবরিয়া।
মঙ্গলবার দিনের বেলায় স্থানটি পরিদর্শনে গিয়ে দেখা যায় এটি পল্লবী সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকান। সেখানে তখনও জটলা করে আছে মানুষ। তারা এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে, দাবি করছে সুষ্ঠু বিচারের। যেহেতু উনি যুবদলের সাথে রাজনীতির সাথে সংযুক্ত, এটা হতেও পারে। তদন্ত করে শাস্তি হোক এবং এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। পুলিশ বলছে এই ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সন্ধ্যা আনুমানিক 7:30 ঘটিকার সময় রাজধানীর পল্লবীতে একজন যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার বিষয়টা দেখেছি আমরা, ইতিমধ্যে আপনারাও জেনেছেন। এই বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া অন্যান্য যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পলাতক তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়না তদন্ত শেষে দুপুরে কিবরিয়া লাশ নিয়ে আসা হয় পল্লবীর বাসায়। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজন সহ অনেকে। স্বজনদের সান্ত্বনা দিতে অনেকেই তার বাসায় ছুটে যান। কিবরিয়ার সাথে কারো শত্রুতা ছিল না জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন নিহতের ভাই। উনি বলতে আমার সবাই তো আমার নিজের মানুষ, সবাই আমার আপন। উনি খোলামেলা ওখানে সবসময় দোকানে বসতো, সব প্রতিদিন যেত, সপ্তাহে একদিন হলো 2 দিন হলো দোকানে যেয়ে বসতো। ওনার যে দোকানটা ওখানে বসতো, বাইরে বসে চা খাইতো। আমি নেক্সট ওই ওনাকে দেখে চা খাইতে, ওই বসে ওদিন কেউ ছিল না। দ্রুত বিচার যাচ্ছে আমার দেশে। এটা যদি বিচার না তাহলে আমার কাছে কোনো বিচার হবে না। বিচার আমি কঠিন বিচার দেব। এই হত্যাকাণ্ডে স্তব্ধ প্রত্যক্ষদর্শী সহ তার রাজনৈতিক সহকর্মী, বন্ধু, স্বজনরা। আমরা জানি তার কোনো শত্রু ছিল না, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা একসাথেই রাজনীতি করি, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আর আমরা কোনোভাবেই জানি না যে তার কোনো রকম শত্রু ছিল। আমি বাইরে ছিলাম, আমি গ্লাস দিয়ে দেখতেছি আমার বাইরে গুলি করছে। আমার পুরো ধারণা এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাইরে মারছে। আজকে একটি কুচক্রী মহল এই ধরনের নির্মম যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং আমার ভাই যে কিবরিয়া আজকে পৃথিবী থেকে চলে গেছে, এই ধরনের হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা আমরা আশা করি। বাদ আসর পল্লবীর ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ এলাকাবাসী। পরে তার লাশ কালশী কবরস্থানে দাফন করা হয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। কেরানীগঞ্জ কলাতিয়া ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে খোকন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামুর পক্ষে ধানের শীষের প্রচারে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে কষ্টাপাড়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হাসান। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলে সাবেক মন্ত্রী লুৎফুর রহমান খান আজাদের কর্মী সমর্থকরা 17 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে। সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। মানিকগঞ্জে নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে জনসভা করেছে আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা বিএনপি। ব্রাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। 3 ফরম্যাটে 3 সহ অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। 2027 সাল পর্যন্ত টেস্ট দলের নেতৃত্ব থাকছে নাজমুল হোসেন শান্তর কাঁধে। সেখানে তার সহকারী দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডার আবার ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব রয়েছেন।
জুনে মিরাজকে 1 বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়। এই ফরম্যাটে মিরাজের সহকারী নাজমুল শান্ত, অন্যদিকে টি-20 ফরম্যাটের দায়িত্বে রয়েছেন লিটন দাস। তার সহকারী হিসেবে এই ফরম্যাটে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই ছিল সংবাদপত্রের প্রথম আলো। অনুশোচনা নেই শেখ হাসিনার। শেখ হাসিনা 30 দিনের মধ্যে আপিল করতে হবে। ভারতকে 22 বছর পর হারালো বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক, রাজধানীতে বাড়ছে হত্যাকাণ্ড। 22 বছর পর ফুটবলে ভারতে হারালো বাংলাদেশ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রধান উপদেষ্টা। সমকাল শিরোনাম করেছে, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ। বিশেষ কারাগারে মামুন আরও 160 মামলায় আসামি। হাসপাতালে দিন গড়ে ভর্তি 269 টাইফয়েড রোগী। বাংলাদেশ প্রতিদিন, ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, কিভাবে রায় কার্যকর। ফেব্রুয়ারিতে ভোট, থাকবে না আওয়ামী লীগ, ডক্টর ইউনূস। সর্বশেষ শিরোনাম জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার। ইসি গভর্নমেন্ট গোয়িং ফুল স্টিম ahead with polls prep. Only 44% make it to class 10 after primary. Dhaka to seek Interpol help in getting Hasina Kamal back. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বিএনপি, জামায়াত, এনসিপি সহ 12 দলের সঙ্গে ইসির বৈঠক আজ। বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে পোস্টাল ভোট, বললেন সিইসি। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রতিবাদে ফের সোচ্চার চট্টলাবাসী। দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ার শঙ্কা। অব্যবস্থাপনা আর অবৈধ যানবাহনের দৌরাত্মে মৃত্যু ফাঁদ বরিশাল কুয়াকাটা মহাসড়ক, দ্রুতই সংকট নিরসনের আশ্বাস প্রশাসনের। এবং দীর্ঘ 22 বছর পর বাংলাদেশের ভারত বধ, এশিয়ান কাপ বাছাইয়ে 1-0 গোলের জয়, হামজা জামালদের 2 কোটি টাকার পুরস্কার ঘোষণা। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।